আওয়ামী লীগের পুনর্বাসন প্রশ্নে উত্তাপ, দলটিকে ফেরাতে চাপ প্রয়োগের অভিযোগ হাসনাতের। আগে গণহত্যার বিচার চান রিজভী। রাজধানীর চকবাজারে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে একজন নিহত। গাজীপুরে ডাকাতের হামলায় প্রাণ গেল ব্যবসায়ী। নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে দুপক্ষের ট্যাঁটা যুদ্ধ, 2 জন নিহত, আহত অন্তত 10 জন। ঈদযাত্রায় উত্তরের সড়কে 50 পয়েন্টে যানজটের আশঙ্কা। ইজি বাইকের দৌরাত্ম্য ও রাস্তার ওপর বাজারে হতে পারে ভোগান্তি। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। স্বাগত বিরতিহীন সংবাদ দুপুরে, আপনাদের সাথে আছি সঞ্চারী মজিদ তমা। শুনছিলেন শিরোনাম, চলে যাচ্ছে পুরো খবরে। আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য প্রত্যাখ্যান এবং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ করছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। এ নিয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী ইকরামুল কবির। ইকরামুল কবির, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের বিক্ষোভ নিয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? কখন শুরু হয়েছে? আজকে কিন্তু জুম্মার নামাজের পরপরই কিন্তু ইনকিলাব মঞ্চের ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু এই আওয়ামী লীগ নিষিদ্ধকরণের যে দাবি, সেই দাবিতে কিন্তু মিছিল বের করে এবং আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে কিন্তু এই মিছিলটি এখন রাজু ভাস্কর্যের দিকে এগিয়ে যাচ্ছে। এখানে প্রায় শতাধিক শিক্ষার্থী সহ আসলে যারা সচেতন মানুষ অনেকেই যুক্ত হয়েছেন এখানে, এবং এটি রাজু ভাস্কর্যের দিকে এগিয়ে হচ্ছে একটি সমাবেশে রূপ নেবে। এবং এখানে যারা রয়েছেন, আজকের যে ঘটনা সেটির মূল পটভূমি যদি বলতে চাই, গতকালকে আপনি দেখেছেন জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আব্দুল্লাহ, যিনি এই জুলাই অভ্যুত্থানের অন্যতম একজন সমন্বয়ক ছিলেন, তিনি একটি ফেসবুক পোস্ট করেছিলেন। যে পোস্টে তিনি বলেছিলেন আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে একটি পক্ষ এবং সেটি সেনানিবাসের সঙ্গে যুক্ত। অর্থাৎ এখানে ভারতের ইন্ধন রয়েছে এবং সেনাবাহিনীরও একটি পক্ষ চাচ্ছে যে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে। সেই পুনর্বাসনের যে তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল সেটি সে বিরোধিতা করেছে এবং সেই ঘটনাটি কিন্তু জানানোর পরে কিন্তু সামাজিক মাধ্যম উত্তাল হয়ে পড়ে এবং সারা দেশে কিন্তু বিভিন্ন স্থানে আওয়ামী লীগকে সম্পূর্ণভাবে নিষিদ্ধের দাবি তুলেছে তারা। কারণ জুলাই এবং আগস্টে আওয়ামী লীগের যে নিপীড়ন এবং যে হত্যাযজ্ঞ চালিয়েছে সেটি অবশ্যই মানবতা বিরোধী। এই সারা বিশ্ব, এমনকি আপনারা দেখেছেন যে জাতিসংঘ কিন্তু এই হত্যাযজ্ঞের বিষয়ে একদম পরিষ্কার বিবরণ দিয়েছে। এটি যে একটি নির্মম একটি হত্যাযজ্ঞ, এটি একটি নির্মমতা, সেটি নিয়ে কিন্তু কারোর মধ্যে কোনো সন্দেহ নেই। এরপরেও যেহেতু আওয়ামী লীগ এটি দলগতভাবে করেছে, এত কিছুর পরেও আসলে একটি দল কেন রাজনীতি করবে সেটি নিয়ে প্রশ্ন তুলেছে। এই ধরনের নির্মম হত্যাযজ্ঞ কিন্তু আমাদের স্বাধীনতার পরে আর ঘটেনি। সেটি নিয়ে তারা প্রশ্ন তুলেছেন যে কেন এই আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে। এবং শুধু সেনাবাহিনী, এখানে বেশ কয়েকটি দলের আপোষের কথাও বলা হয়েছে যে একটি দল তারাও নাকি চাচ্ছে যে এই আওয়ামী লীগকে পুনর্বাসন করতে। এই যে বিষয়টি সেটি কিন্তু হাসনাত আব্দুল্লাহ যখন তুলে ধরে, এরপরে কিন্তু আসলে ছাত্র জনতা, বিশেষ করে যারা জুলাই অভ্যুত্থানে যাদের প্রত্যক্ষ ভূমিকা ছিল, তারা কিন্তু ফুঁসে ওঠে এবং যার পরিণতিতে কিন্তু আজকের এই আন্দোলন, এটি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে এমনটি নয়। বিভিন্ন রাজনৈতিক এবং ছাত্র সংগঠনের পক্ষ থেকে দেশব্যাপী কিন্তু আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয়ে আসলে আজকে একটি চূড়ান্ত দাবি তোলা হচ্ছে এবং তারা বলছেন সকল দলমত নির্বিশেষে কিন্তু এই আওয়ামী লীগের যে নিষিদ্ধকরণ সেই প্রস্তাব সেটি চূড়ান্ত করতে হবে। অর্থাৎ তাদের যে দাবি সেটি মেনে নিতে হবে এবং আওয়ামী লীগের যারা দোষী ছিল, যারা প্রত্যেকটি
অপরাধীকে কিন্তু তারা বলছেন যে যেভাবেই হোক তাদেরকে আইনের আওতায় আনা, এবং 7 মাস হয়ে গেল, 7 মাস পরেও কিন্তু আসলে খুব বড় দৃষ্টান্ত আমরা দেখতে পারিনি যে যারা আসামি রয়েছেন অনেকে কিন্তু ভারতে পালিয়ে গিয়েছেন, অনেকেই এখনো ধরাছোঁয়ার বাইরে। সেই বিষয়টি বলা হচ্ছে যে কেন এখনো আসলে তাদেরকে ধরা হচ্ছে না, এবং কাদের ইন্ধনে আসলে তারা ছাড় পেয়ে যাচ্ছে, সেই বিষয়টি নিয়ে বারবার তারা প্রশ্ন তুলছেন এই স্লোগানে। এবং আওয়ামী লীগের বিষয়ে কিন্তু তারা আজকে চূড়ান্ত ফয়সালা চায়, সেটি বলছে কোনোভাবে আওয়ামী লীগকে যেন ক্ষমা না করা হয়, এবং তা আওয়ামী লীগের যে রাজনীতি সেটি বন্ধের বিষয় কিন্তু তারা চূড়ান্ত ফয়সালা চাচ্ছে, এবং সকল রাজনৈতিক দল এবং অন্যান্য যারা সচেতন সমাজ তাদেরকেও তারা আহ্বান জানাচ্ছে আওয়ামী লীগের কবর যেন খোঁড়া হয়ে যায় আজকের এই আন্দোলনের পর, সেটি কিন্তু তারা বলছেন। আপনারা দেখছেন যে মিছিলটি যেটি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের সামনে শুরু হয় ইনকিলাব মঞ্চের ব্যানারে, সেই মিছিলটি কিন্তু এখন রাজু ভাস্কর্যের কাছাকাছি অনেকটা চলে গিয়েছে, এবং আমরা যতদূর জেনেছি সেখানে গণতান্ত্রিক ছাত্র সংসদ অর্থাৎ এনসিপির যে ছাত্র সংগঠন সেটি কিন্তু এখানে তাদের সঙ্গে যুক্ত হবেন। এখন এটি আমরা অনেকটা রাজু ভাস্কর্য দিকে চলেছে, এবং ওখানে রাজু ভাস্কর্যটা আমি একটু যদি উল্টো দিকে দেখাতে চাই, রাজু ভাস্কর্যও কিন্তু অনেকেই কিন্তু এরই মধ্যে অবস্থান নিয়েছে। রাজু ভাস্কর্যে আপনারা দেখতে পাচ্ছেন রাজু ভাস্কর্যে কিন্তু অবস্থান রয়েছে, এবং এই দুটো মিছিল কিন্তু আসলে এখানে এসে এক হবে। আমার সহকর্মী মেহেদীকে যদি একটু দেখাতে চাই যে এখানে কিন্তু ইনকিলাব মঞ্চের বিষয় বলছি, এখানে শুধু বিষয়টি ইনকিলাব মঞ্চ নয়, আরও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক বিভিন্ন যে সংগঠন রয়েছে, আরও যে সংগঠনগুলো রয়েছে সবাই কিন্তু আজকের এই যে আওয়ামী লীগ নিষিদ্ধকরণের যে দাবি, সে দাবিতে একতাবদ্ধ হয়েছে, এবং তারাও আজকে মাঠে নামবেন বলে আমরা শুনতে পেরেছি। এই ছিল ঢাকা। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলছে বিক্ষোভ। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ইকরামুল কবির। আওয়ামী লীগ পুনর্বাসন প্রশ্নে উত্তাপ রাজনীতিতে, দলটিকে ফেরাতে চাপ প্রয়োগের অভিযোগ তুলেছেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। জামায়াত আমির বলছেন ফ্যাসিস্টদের ফেরা জনগণ মেনে নেবে না। তবে বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলছেন বিচার শেষে দেশবাসী চাইলে ফিরতে পারে আওয়ামী লীগ। গণঅভ্যুত্থানের পর 5 আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। মানবতা বিরোধী অপরাধে মন্ত্রী এমপি সহ বিচার শুরু হয় নানা পর্যায়ের নেতাদের। এর ধারাবাহিকতায় সামনে আসে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি। তবে বৃহস্পতিবার ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস জানান আওয়ামী লীগকে নিষিদ্ধের পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের নেই, কোনো দাবিতেই পেছাবে না নির্বাচন। এই প্রেক্ষাপটে আওয়ামী লীগ নিষিদ্ধের পর ভোটের দাবি জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এরপর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে হাসনাত আব্দুল্লাহ জানান দলটিকে ফেরাতে চাপ দেয়া হচ্ছে, রিফাইন্ড আওয়ামী লীগ নামে নতুন ষড়যন্ত্রের চেষ্টা চলছে। এর মূল ভাগে রয়েছে ভারত, আর সেই পরিকল্পনা সাজানো হচ্ছে সাবের হোসেন চৌধুরী, শিরিন শারমিন চৌধুরী ও ফজলে নূর তাপসকে সামনে রেখে। তবে বিএনপি নেতা রুহুল কবির রিজভী মনে করেন বিচার শেষে জনগণ চাইলেই রাজনীতিতে ফিরতে পারবে আওয়ামী লীগ। শেখ হাসিনার বিচার নয়, একেবারে আদালতের ন্যায়সঙ্গত বিচার হলে পরে আর ফ্যাসিবাদের জন্ম হবে না। তখন কে রাজনীতি করবেন না করবেন সেই দায়িত্ব জনগণ নিয়ে তাকে সেইভাবেই তাকে সমর্থন করবে জনগণ। এর আগে ফেসবুক পোস্টে জামাতের আমির জানান আওয়ামী লীগের পুনর্বাসন মেনে নেবে না জনগণ। অগ্রাধিকার ভিত্তিতে গণহত্যার বিচার ছাড়া অন্য কিছু ভাবার অবকাশও দেখছেন না ডাক্তার শফিকুর রহমান। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর চকবাজারে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে একজন নিহত হয়েছেন, আর এই ঘটনায় আহত হয়েছেন 2 জন। সকালে এই ঘটনা ঘটে বলে জানায় চকবাজার থানা পুলিশ। 2 ছিনতাইকারীকে চিকিৎসা দেয়া হচ্ছে ঢাকা মেডিকেলে। চকবাজার থানা পুলিশ জানায় সকালে চকবাজারের সোয়ারি ঘাটে ছিনতাইয়ের সময় জনতা গণধোলাই দেয় ওই 3 জনকে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করে। তাদের মধ্যে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
গাজীপুরের কালিয়াকৈরে ডাকাতের হামলায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন একজন। এ সময় 2 ডাকাতকে আটক করে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী। পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাতে মাটি ব্যবসায়ী সজীব হোসেন ও রয়্যাল মিয়া মোটরসাইকেলে হাটুরিয়া চালা বাজারে যাচ্ছিলেন। পথে একদল ডাকাত তাদের গতিরোধ করে। মালামাল লুটের চেষ্টা করলে বাধা দেয় তারা। এ সময় দেশীয় অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা চালায় ডাকাতরা। এতে ঘটনাস্থলেই ব্যবসায়ী সজীব মারা যান। পরে স্থানীয়রা 2 ডাকাতকে আটক করে পুলিশে দেয়। নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের ট্যাঁটা যুদ্ধে 2 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও 10 জন। ভোরে উপজেলার চাঁদপুর ইউনিয়নের মোহিনীপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে চাঁদপুর ইউনিয়ন পরিষদের সদস্য শামসু মিয়ার অনুসারীদের সঙ্গে মুক্তিযোদ্ধা আব্দুস সালামের অনুসারীদের বিরোধ চলছিল। এরই জেরে ভোরে শামসু মেম্বারের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় হামলায় মুক্তিযোদ্ধা আব্দুস সালামের অনুসারী আমিন মিয়া ঘটনাস্থলেই নিহত হন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাশার মিয়া নামে আরেকজন। বর্তমানে মোহিনীপুর গ্রামের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বিএনপি সহসভাপতি আবুল কাশেমকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি আব্দুল জলিল সহ 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সকালে গ্রেপ্তারকৃতদের 7 দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার ধামরাইয়ের গাঙ্গুটিয়ার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গতকাল দুপুরে বিএনপির সহসভাপতি আবুল কাশেম নিজ বাড়ি থেকে মানিকগঞ্জে যাবার পথে ধামরাইয়ের জলসা এলাকায় হামলার শিকার হন। স্থানীয়রা আবুল কাশেমকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় পুলিশ 9 জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। রাজধানীর গুলশানে পুলিশ প্লাজার সামনে গুলিতে মোহাম্মদ সুমন নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত 9:30টার দিকে এই ঘটনা ঘটে। পুলিশের ধারণা, দ্বন্দ্বের জেরে এই ঘটনা ঘটতে পারে। নিহত ব্যক্তি মহাখালী এলাকায় ডিশ ব্যবসার সাথে জড়িত ছিল। বৃহস্পতিবার রাত 9:30টার দিকে পুলিশ প্লাজার উল্টো দিকে ফজলে রাব্বি পার্কের সামনে একটি বেঞ্চে বিশ্রাম নিচ্ছিলেন মোহাম্মদ সুমন। এ সময় 4 থেকে 5 জনের একটি দল গুলি ছুড়লে পালিয়ে বাঁচার চেষ্টা করেন তিনি, কিন্তু শুটিং ক্লাবের সামনের সড়ক বিভাজকে পড়ে গেলে কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়। সুমনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পরই পুলিশ, র্যাব ও ডিবির সদস্যরা ঘটনাস্থলে আসেন। পুলিশ বলছে, সুমনের নামে গুলশান, বনানী ও বাড্ডা থানায় চাঁদাবাজি, ছিনতাইয়ের 6টি মামলা রয়েছে। ভিকটিম যেটা, সে হচ্ছে টেলি সুমন। তার ডিটেলস আমরা মোটামুটি পাইছি। তার বিরুদ্ধে আমাদের কাছে 6টা মামলা আছে। সে নিজেও মনে হয় একটা গ্রুপের সদস্য। দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা পুলিশের। সন্ত্রাসী ছেলে এবং তার বিরুদ্ধে 6টা মামলা আছে। তা আমরা মনে করতেছি যে অন্য কোনো গ্রুপের সদস্য, কারণ আউট অফ নাথিং তাই একটা লোককে এখানে মাইরে দিল। তার কাছে মানি ব্যাগ ছিল, মোবাইল ছিল, অন্য ছিল, কোনো কিছু নেয়নি, জাস্ট কিল করে দিয়ে চলে গেছে। সুমনের গ্রামের বাড়ি রংপুরের মিঠাপুকুরে, থাকতেন মহাখালীর টিবি গেট এলাকায়। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গাজায় ইসরায়েলের ভয়াবহ হামলার প্রতিবাদী বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালন করেন তারা। এ সময় অসহায় ফিলিস্তিনিদের পাশে বিশ্ববাসীকে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বক্তারা বলেন, গাজায় শুধু মুসলমানরা আক্রান্ত হচ্ছে না, মূলত বিশ্ব মানবতাই আজ ঔপনিবেশিক হানাদার। 2 সপ্তাহে সরু চালের দাম কেজিতে 5 থেকে 8 টাকা বেড়েছে। বাজারে বেড়েছে ব্রয়লার মুরগির দামও। সপ্তাহের ব্যবধানে কেজিতে বেড়েছে 20 থেকে 30 টাকা। অন্যদিকে চড়া লেবু ও বেগুনের দাম।
গত সপ্তাহ পর্যন্ত নিত্যপণ্যের দামে কিছুটা স্বস্তি থাকলেও ঈদ সামনে রেখে দেখা যাচ্ছে দাম বাড়ার প্রবণতা। অস্থিরতা চাল, মুরগি ও সবজির বাজারে। ক্রেতারা বলছেন দাম বাড়ানোর পেছনে আছে অসাধু চক্র। বাজারটা অনেকটা বাড়ছে, মিনিকেটটা কেজিতে প্রতি 2 টাকা 2.5 টাকা করে বৃদ্ধি। তারপর আমরা অন্যান্য এই বছর গত অন্যান্য সামগ্রীগুলো অনেক চাইতে বাড়তি। জিনিসপত্র সব কিছুর দাম বাড়তি। সবজিতে তো টোটালি হাতে দেওয়া যাচ্ছে না, বলতে গেলে আগুনই জ্বলতেছে। আর হচ্ছে মাছের বাজার, মুরগির বাজার, সব কিছুতে দাম বাড়তি। মুরগি কিনে আসলাম, মুরগিতে মনে করেন যে 50 টাকা 60 টাকা বেশি। ব্রয়লার মুরগির কেজি বিক্রি হচ্ছে 210 থেকে 220 টাকায়। গত সপ্তাহে কেজি ছিল 180 থেকে 200 টাকা। দাম বেড়েছে সোনালী মুরগিরও, বিক্রি হচ্ছে 280 থেকে 300 টাকা কেজি দরে। তা আমরা এখন খুচরা 230 টাকা বেচতেছি, আর সোনালীটা আপনার 330 টাকা বেচতেছি। দাম একটু বাইরে গেছে, কেজিতে 20-25 টাকা বাড়ছে। গরুর মাংসের বাজার আছে আগের মতোই, বিক্রি হচ্ছে 780 থেকে 800 টাকা কেজি দরে। তবে বিক্রেতারা বলছেন গরুর দাম বাড়ায় ঈদের আগে দাম বাড়তে পারে মাংসের। দাম বাড়বে, গরুর দাম বাড়তি না। এখন প্রতিটা গরুতে 7,000-8,000 টাকা করে বেশি। সামনে তো অবশ্যই আরও তো গরুর দাম হবে, যেহেতু মনে করেন যে সামনে 25-26 রোজার পরে মনে করেন যাবো চান্ডাইতের বাজার। এদিকে দাম বেড়েছে লেবুর, বেগুন ও শশার। লেবুর হালি বিক্রি হচ্ছে 60 থেকে 120 টাকায়। এক সপ্তাহ আগেও যাচ্ছিল 40 থেকে 70 টাকা। বেগুনের কেজি 80 থেকে 100 টাকা ও হাইব্রিড শশা 60 থেকে 80 টাকায় বিক্রি হচ্ছে। লেবু আমগো কিনে 30 টাকা পিস, 120 টাকা আলি, আর গোলগুলো কিনে 26 টাকা পিস, 104 টাকা আলি কিনা। 2 সপ্তাহের ব্যবধানে সরু চালের কেজিতে বেড়েছে 5 থেকে 8 টাকা, বিক্রি হচ্ছে 80 থেকে 86 টাকায়। তবে বাড়েনি মোটা চালের দাম। বর্তমানে মিনিকেট 86 টাকা কেজি বিক্রি করছে। পার কেজি থেকে মেলার হলারা বলতেছে ধান নাই, ধানের দাম বেশি, অনেক বেশি। ঈদ সামনে রেখে বাজার যাতে আর অস্থির না হয় সেজন্য নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন ক্রেতারা। তারেক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবারের ঈদযাত্রায় উত্তরাঞ্চলের সড়কে অন্তত 50টি পয়েন্টে যানজটের আশঙ্কা রয়েছে। তবে সড়ক বিভাগ বলছে মহাসড়কের যেসব স্থানে কাজ চলছে সেখানে বিকল্প সড়কের ব্যবস্থা করা হয়েছে। অন্যদিকে সড়কে শৃঙ্খলা ফেরাতে বাড়তি জনবল নিয়োগের কথা বলছে হাইওয়ে পুলিশ। এরপরও ইজি বাইকের দৌরাত্ম্য, রাস্তার উপর বাজার, যানবাহনের অবৈধ স্ট্যান্ড সহ নানা কারণে সড়কে ভোগান্তির আশঙ্কা কাটছে না। স্বাভাবিক সময়ে যমুনা সেতু দিয়ে দিনে গড়ে 21,000 যানবাহন চলাচল করলেও ঈদের আগেও পরে কয়েকদিন চলাচল করে দ্বিগুণেরও বেশি। গত বছর ঈদের ছুটিতে একদিনে যমুনা সেতু দিয়ে যানবাহন চলাচল করে 56,000। হাইওয়ে পুলিশের তথ্যে বলা হয়েছে সিরাজগঞ্জে জোড়া ব্রিজ, হাটিকুমরুল গোল চত্বর, বগুড়ার চান্দাইকোনা, গাইবান্ধার গোবিন্দগঞ্জ ও পলাশবাড়ি সহ উত্তরাঞ্চলের অন্তত 50টি পয়েন্টে ঈদযাত্রায় যানজট দেখা দিতে পারে। তবে সড়ক নির্মাণের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন যেসব জায়গায় ফ্লাইওভার সহ বিভিন্ন নির্মাণ কাজ চলছে তার পাশে বিকল্প সড়ক চালু করা হয়েছে। 2 লেনকে ফ্লাইওভারের কাজে আমরা ব্যারিকেড দিয়ে আলাদা করে নিয়েছি এবং তার বোথ সাইডে আমরা 2 লেন 4 লেন 1 ওয়ে ওপেন করে দিয়েছি। তবে চলাচলকারীরা বলছেন রাস্তার উপর হাটবাজার, যানবাহনের অবৈধ স্ট্যান্ড, ভাঙা আর সরু রাস্তা ও অতিরিক্ত যানবাহনের চাপে ভোগান্তি পোহাতে হয় তাদের। বাস গাড়ি এই রোডের উপর যাত্রী নামাচ্ছে এবং অটো ভ্যানরা রোড দখল করে আছে। এর সাথে সাথে দেখা যায় যে ফুটপাত বা যেখানে সেখানে দোকান, অটো রিক্সা, মোটরসাইকেলে মানে উল্টা পথে আসছে। এই উল্টা পথের জন্য অতিষ্ঠ, তো ঈদের আগে তো আরও মনে করেন জঞ্জাটার বেশি বাঁচবে। তবে ঈদযাত্রায় সড়কে ভোগান্তি কমাতে নানা উদ্যোগ নেয়ার কথা জানিয়েছে হাইওয়ে পুলিশ। আমাদের কোনো গাড়ি যদি আটকা পড়ে বা নষ্ট হয়ে যায় তাকে অপসারণের জন্য র্যাকারের ব্যবস্থা করা থাকবে এবং আমরা এই যে মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সদস্য আমরা বিভিন্ন জায়গায় ডিপ্লয় করব। উত্তরাঞ্চলে 433 কিলোমিটার মহাসড়কের শৃঙ্খলা বজায় রাখতে আইন শৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবক দলের প্রায় 4,000 সদস্য কাজ করবেন বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। পটুয়াখালীর দুমকিতে জুলাই অভ্যুত্থানের শহীদের মেয়েকে দলবদ্ধ ধর্ষণের ঘটনার মূল আসামি সিফাত মুন্সিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। ভোর 5টায় পিরোজপুরের নাজিরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এই নিয়ে মোট 2 জনকে গ্রেপ্তার করা হলো। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানোর কথা রয়েছে। 18 মার্চ সন্ধ্যা 7:30টার দিকে পাঙ্গাশিয়া ইউনিয়নে
কলেজ ছাত্রকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে একই এলাকার 3 বখাটে সাকিব মুন্সি, সিফাত মুন্সি ও ইমরান মুন্সির বিরুদ্ধে। ভুক্তভোগী বর্তমানে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন। পবিত্র রমজানে দীর্ঘ সময় পানাহার থেকে বিরত থাকায় কমে যায় রক্তদাতার সংখ্যা। ফলে বিপাকে চট্টগ্রাম মেডিকেল কলেজে চিকিৎসাধীন থ্যালাসেমিয়া, ক্যান্সারের মতো জটিল রোগ এবং দুর্ঘটনায় আহতরা। চিকিৎসক ও ইসলামী চিন্তাবিদরা বলছেন, রোজা রেখে বা ইফতারের পর রক্ত দিতে ধর্মীয় বা বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে কোনো বাধা নেই। 10 বছরের রবিউল লড়ছে ব্লাড ক্যান্সারের বিরুদ্ধে। কয়েকদিন পরপরই রক্ত দিতে হয় তাকে। তবে রমজানে চট্টগ্রাম মেডিকেলে রক্ত দিতে গিয়ে বিপাকে শিশুটি। রোজায় রক্তদাতা কমে যাওয়ায় সঠিক সময়ে রক্ত না পেয়ে উদ্বিগ্ন শিশুটির পরিবার। একটা ডোনাট মিলাইতে আমার 3 দিন লাগছে, তো আগামী বৃহস্পতিবার আরেকটা লাগবে। সব মিলে আমি সবগুলো একসাথে পেয়ে যেতাম, কিন্তু ওর মানে রমজানে ওই রোজা রাখে, মানে যারা সচ্ছল ওরা আসতে চায় না। শুধু রবিউল নয়, দুর্ঘটনায় আহত মেডিকেলে চিকিৎসা নিতে যাওয়া অন্য রোগীরাও পাচ্ছে না রক্ত। অনেকেই ছুটছেন বিভিন্ন রক্তদান কেন্দ্রে, অবশ্য সেখানেও নেই রক্তদাতার ভিড়। বিভিন্ন জায়গা থেকে রক্ত খুঁজে কারো কাছ থেকে রক্ত পাচ্ছি না। তাহলে এই রক্ত পাওয়াটা রমজানের সময়ে সব বেশি কঠিন হয়ে দাঁড়িয়েছে আমাদের জন্য। রমজান হওয়ার কারণে এই সমস্যা। গতকাল ওনার ব্লাড নেওয়ার কথা ছিল, কিন্তু নিতে পারে নাই। রেড ক্রিসেন্ট ও সন্ধানের হিসেবে চট্টগ্রামে বছরে প্রায় 1 লাখ ব্যাগ রক্ত লাগে। মাসে প্রায় 10,000 ব্যাগের মধ্যে চমেক ব্লাড ব্যাংক ও রেড ক্রিসেন্ট থেকে মেলে 7 থেকে 8,000 ব্যাগ। রোজায় রক্তদানে স্বাস্থ্য ঝুঁকি নেই বলছেন চিকিৎসকরা। রোজা রেখে ব্লাড যে দিতে পারবেন এমন কোনো রেস্ট্রিকশন নাই, ইমার্জেন্সির ক্ষেত্রে দেওয়া যাবে। তারপরে কেউ যদি বেশি দুর্বল লাগে সেক্ষেত্রে হয়তো তারা দিতে না চাইলে সেটা আমরা খুব জোর করি না। ইসলামী চিন্তাবিদরা বলছেন, ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও রোজা রেখে রক্তদানে বাধা নেই। ধর্ম তো মানব কল্যাণের জন্য, ইসলাম মানবতার পক্ষে, কল্যাণের পক্ষে। সুতরাং এই রক্ত দেওয়াটা রোজা পুরোপুরি ভঙ্গের কারণ হবে এটা নয়। রেড ক্রিসেন্ট, সন্ধানী ও চমেক ব্লাড ব্যাংক ছাড়াও বেশ কিছু বেসরকারি সংগঠন রক্ত সংগ্রহ করে। আহসান রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। শেরপুরের নালিতাবাড়িতে গাঢ় পাহাড়ে ধানের জমিতে দেয়া বৈদ্যুতিক তারে জড়িয়ে এক বন্য হাতির মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক কৃষককে আটক করেছে বন বিভাগ ও পুলিশ। বন বিভাগ জানায়, ধানের জমি রক্ষায় জিআই তারের বৈদ্যুতিক ফাঁদ পাতেন ওই কৃষক। বৃহস্পতিবার রাতে ওই বৈদ্যুতিক তারে জড়িয়ে একটি বন্য হাতির মৃত্যু হয়। পরে বন বিভাগ ও পুলিশ গিয়ে ওই কৃষক জিয়াউল হককে আটক করে। এর আগে গত বছরের নভেম্বরে উপজেলার মধুটিলা এলাকায় একইভাবে মৃত্যু হয় একটি হাতির। এ নিয়ে গত 10 বছরে গাঢ় পাহাড়ে বিভিন্নভাবে 27টি হাতির মৃত্যু হয়েছে। জীববৈচিত্র্য ও বনভূমি রক্ষায় আর কোনো বনভূমি দখল হতে দেবেন না উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি জানান, এরই মধ্যে কক্সবাজার উপকূলের প্রায় 9,500 বনভূমি উদ্ধার করা হয়েছে। পানিপ্রবাহ স্বাভাবিকে পুনরুদ্ধার হবে বালিয়াড়িও। সম্প্রতি বন ধ্বংস করে উন্নয়ন অবকাঠামো নির্মাণ নিষিদ্ধ করে সরকার। পরিযায়ী পাখি ও সামুদ্রিক কচ্ছপ প্রজননের অন্যতম স্থান কক্সবাজারের সোনাদিয়া দ্বীপ। 2017 সালে ইকো ট্যুরিজম পার্কের নামে অর্থনৈতিক অঞ্চল বেজা কর্তৃপক্ষকে বরাদ্দ দেয়া হয়। সেখানে 9,467 একর বনভূমিতে পর্যটন কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা হয়। এতে দ্বীপের জীববৈচিত্র্য চরমভাবে ক্ষতি হবে বলে সমালোচনা করেন পরিবেশ গবেষকেরা। 2022-এ কক্সবাজারের রামু উপজেলায় খুনিয়াপালং সংরক্ষিত বনে 19.1 একর বনভূমিতে ফুটবল ফেডারেশনকে বরাদ্দ দেয় তৎকালীন সরকার। সেখানে বাফুফে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ করার কথা ছিল। দেশের বনভূমি ধ্বংস করে এমন উন্নয়নমূলক প্রকল্প আর হতে দেয়া হবে না বলে জানান অন্তর্বর্তী সরকারের পরিবেশ ও বন উপদেষ্টা। উন্নয়ন পরিকল্পনায় যে কিছু হলেই জায়গা নেই, কোথায় পাবো, বনের জায়গাটুকু নিয়ে নাও, এই মানসিকতা থেকে ফেরত আস। এই বেজার কাছ থেকে এইটুকুন বন আপনার ফেরত আনতে এক জীবনে পারতেন কিনা আমি জানি না, কিন্তু এখন বেজার কর্তৃপক্ষে যিনি নেতৃত্ব আছেন তার মধ্যে এই সংবেদনশীলতা আছে।
সোনাদিয়া নিঝুম দ্বীপ সহ উপকূলের পরিবেশ ও জীববৈচিত্র্য পুনরুদ্ধারের অংশ হিসেবে দখলমুক্ত করা হচ্ছে এই বনভূমি। খালের মুখ ও শাখা প্রশাখার বাঁধ অপসারণ করে জোয়ার ভাটার পানি প্রবাহ স্বাভাবিক, বালিয়াড়ি পুনরুদ্ধার ও সৈকত রক্ষায় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই বনটা কিন্তু উপকূলের মানুষকে জলোচ্ছ্বাস থেকে বাঁচাবে। আপনি যদি বনের সাথে যে সমস্ত বিরল প্রাণী ছিল সেগুলোর কথা মাথায় নাও রাখে, যদি নিজের স্বার্থের কথাও ভাবেন, তাহলেও কিন্তু আপনাকে বনটাকে রক্ষা করতে হবে একটা প্রাকৃতিক বর্ম হিসেবে, যেটা আপনাকে বাঁচাবে। প্রকৃতি থেকে তালিপাম ও গোলা অঞ্জন সহ 5 প্রজাতির গাছ হারিয়ে গেছে, বিলুপ্তির মুখে আরও 7 ধরনের গাছ। এর মধ্যে অন্তত 10 প্রজাতির গাছ আগামী বর্ষায় প্রকৃতিতে ফিরিয়ে আনার কাজ শুরু হয়েছে বলে জানান পরিবেশ ও বন উপদেষ্টা। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের প্রাকৃতিক বনের প্রজাতি ভিত্তিক জরিপ জরুরি। বনের প্রকৃত তথ্য না থাকায় সঠিকভাবে বন ব্যবস্থাপনা হচ্ছে না। সেই সঙ্গে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে বন গবেষণার তাগিদ দিয়েছেন উদ্ভিদ ও পরিবেশ গবেষকরা। বিশ্ব বন দিবস উপলক্ষে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্মৃতি চিরন্তন চত্বরে এক পথসভায় এসব কথা জানান তারা। গবেষকরা জানান, জাতিসংঘের সনদ অনুযায়ী সারা দেশে 24 ভাগ বনভূমি থাকার কথা, কিন্তু সেই লক্ষ্য এখনও পূরণ হয়নি। মানুষসহ বন্যপ্রাণীর খাবারের অন্যতম উৎস এই গাছ, অথচ প্রতিদিনই বন উজাড় হচ্ছে। এতে বায়ু দূষণ ও নদী ভাঙনের মতো বিপর্যয় বেশি ঘটছে। সেই সঙ্গে তা জলবায়ু পরিবর্তনের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। বন দিবসের অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খান একটি মহুয়া গাছ রোপণ করেন। গাছ ও বনভূমি রক্ষায় সচেতনতা বাড়ানোর দাবিতে শোভাযাত্রা করেন শিক্ষার্থীরা। বন থেকে আমরা নানা ধরনের খাদ্যদ্রব্য পাওয়ার সুযোগ পাই, সেটা মানুষের জন্য হতে পারে, সেটা বন্য প্রাণীর জন্য হতে পারে। সেখান থেকে আমরা নানা ধরনের ঔষধি উপাদান পেতে পারি। বন আমাদের মোটামুটি যে 4টা ইকোসিস্টেম সার্ভিস আছে, সবকিছু আমাদেরকে প্রোভাইড করে। আমরা এখন পৃথিবীর সবচেয়ে ভয়াবহ বায়ু দূষণের কবলে, এবং এই বায়ু দূষণের থেকে মুক্ত হওয়ার জন্য আমাদের গাছ বিশাল ভূমিকা পালন করে। বিভিন্ন রকমের পলিউশন সে অ্যাবজর্ব করে এবং এর পলিউশনের মাত্রা কমিয়ে দেয়। রোববার পর্যন্ত দেশের উত্তর ও মধ্যাঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় রংপুর, রাজশাহী, সিলেট, ময়মনসিংহ ও ঢাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, প্রাক বর্ষায় শুক্রবার থেকেই এই বিভাগে বিক্ষিপ্তভাবে কালবৈশাখী ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে 25শে মার্চ থেকে আবারও দ্বিতীয় দফায় মাঝারি তাপপ্রবাহ বয়ে যেতে পারে। 14 মার্চ থেকে 18 মার্চ পর্যন্ত প্রথম তাপপ্রবাহ বয়ে যায়। শুক্রবার ভোর 6টা পর্যন্ত দেশের সর্বোচ্চ বৃষ্টির রেকর্ড করা হয়েছে সিলেটে 7 মিলিমিটার, রাজধানী ঢাকায় 1 মিলিমিটার। আর ছিল এখনকার মতো বিরতিহীন সংবাদ দুপুরে। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ পরের আয়োজনে।